আসসালামু আলাইকুম। তোমাদের এমসিকিউ ওয়ান শট ক্লাস সিরিজের আজকে শুরু করব হচ্ছে কর্মমুখী রসায়ন। চলো আমরা দেখি কর্মমুখী রসায়নের এমসিকিউ। তো সর্বপ্রথম হচ্ছে আমরা একটু কনসেপ্টটা একটু দেখে নিই আর কি। যারা এখনও পঞ্চম অধ্যায়টা গুছানো হয়নি, জাস্ট আমার সাথে 30 থেকে 40 মিনিট সময় দিলে আশা করা যায় এখান থেকে তুমি 4 থেকে 5টা অবজেক্টিভ মিনিমাম আনসার করতে পারবা। চলো আমরা দেখি একটু কনসেপ্টটা কী কী আছে। তো সর্বপ্রথম আমাদের এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে খাদ্য নিরাপত্তা দিয়ে। তো আমরা একটু দেখব খাদ্য নিরাপত্তায় মধ্যে WHO খাদ্য নিরাপত্তার দিক নির্দেশনা ভিত্তিক 5টা যে পয়েন্ট ওনারা বলছে যে খাদ্য নিরাপত্তার 5টা দিক নির্দেশনা। এর একটা হচ্ছে দূষণমুক্ত খাদ্য, কাঁচা ও রান্না করা খাদ্যের পৃথক রাখা এবং যথাযথ রান্না করা, খাদ্যের সংরক্ষণ এবং নিরাপদ পানি। তো এখানে বিগত সালে একটা অবজেক্টিভ আসছে খাদ্য সংরক্ষণ। অবজেক্টিভটা ছিল হচ্ছে এরকম, খাদ্য নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট নিচের কোনটি? অবজেক্টিভটা কী ছিল? খাদ্য নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট নিচের কোনটি? এটা হচ্ছে খাদ্য সংরক্ষণ। সুতরাং এখান থেকে বুঝতে পারতেছে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। WHO কর্তৃক যে খাদ্য নিরাপত্তার দিক নির্দেশনামূলক 5টা পয়েন্ট ছিল, এই পয়েন্টগুলো তোমাদের একটু মেমোরাইজ করা লাগবে। তারপরে পরবর্তীতে যে কনসেপ্টটা আসতেছে এটা হচ্ছে খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। আসলে খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হচ্ছে 3টা। এটা একদম ছোট ছোট পয়েন্টগুলো, এগুলো আসলে শর্টকাট দিয়ে মনে রাখার দরকার নেই। পরে দেখা যাচ্ছে এই শর্টকাটগুলো মনে রাখার জন্য আরেকটা শর্টকাট লাগবে। তো খাদ্য নিরাপত্তার যে 3টা মূল ভিত্তি, একটা হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য এবং খাদ্যের সঠিক ব্যবহার। দ্যাট মিন্স ফুড অ্যাক্সেস, ফুড অ্যাভেলেবিলিটি এবং ফুড ইউজ। তো খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কয়টা? খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হচ্ছে 3টা। খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হচ্ছে কয়টা? 3টা। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা। বা খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা হচ্ছে 2টা। এক, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত খাদ্য দীর্ঘদিন ব্যবহার। তোমাকে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আমাদের বেসিক্যালি 3 ধরনের সার ইউজ করা হয়। এখানে আসলে অবজেক্টিভের জন্য শুধুমাত্র তুমি যদি খাদ্য নিরাপত্তায় বা খাদ্য উৎপাদনের যে বৃদ্ধির জন্য যে সারগুলো ব্যবহার করা হয়, তুমি যদি এই সারগুলোর নাম অনলি মনে রাখো তাহলে এখানে অবজেক্টিভের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও তুমি খাদ্য নিরাপত্তা রসায়নের ভূমিকা, এটা যদি বহুবিধি অবজেক্টিভ চলে আসে, এই জন্য পয়েন্ট দুটো তোমাকে মনে রাখা লাগবে। একটা হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত খাদ্যের দীর্ঘদিন সংরক্ষণ। তো খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য বেসিক্যালি আমাদের 3 ধরনের সার ইউজ করা হয়, 3টা ধাতুর সার। নাম্বার 1, একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত সার, ফসফরাস গঠিত সার, আর একটা হচ্ছে পটাশিয়ামের সার। তো নাইট্রোজেন গঠিত সার হচ্ছে আমাদের 3টা। একটা হচ্ছে ইউরিয়া, বলো একটা হচ্ছে কি? ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট। বলো নাইট্রোজেন গঠিত সার কয়টা? 3টা। এগুলো একবার মেমোরাইজ করে ফেলতে হবে। নাইট্রোজেন গঠিত সার একটা হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট। পরবর্তীতে আসি আমরা দেখব ফসফরাসের যে সারগুলো আছে, এটা হচ্ছে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। এই সংকেতগুলো মনে রাখা লাগবে। এরকম অবজেক্টিভ আসবে, নিচের কোনটি টিএসপি? হ্যাঁ, নিচের কোনটা টিএসপি? এটা হচ্ছে টিএসপি ক্যালসিয়াম H2PO4 এটা হচ্ছে মনোক্যালসিয়াম, মানে এটার সংকেতের নামটা হচ্ছে এরকম, মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। মনোক্যালসিয়াম নামটা কি? মনোক্যালসিয়াম মানে একটা ক্যালসিয়াম, ডাইহাইড্রোজেন মানে 2টা হাইড্রোজেন, ফসফেট। একটা আরেকটা হচ্ছে ডিএপি, অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট। অ্যামোনিয়াম মানে ডাই অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট। আর পটাশিয়াম সংশ্লিষ্ট যে সার, এটা হচ্ছে KCl এবং KNO3, পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট। তাহলে কি বললাম ভাইয়া? খাদ্য নিরাপত্তা রসায়নের যে ভূমিকা এখানে 2টা। এক, খাদ্য উৎপাদন বৃদ্ধি, আর হচ্ছে উৎপাদিত খাদ্য দীর্ঘদিন ব্যবহার। তো খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য তোমাকে 3 ধরনের সার ইউজ করা লাগবে বা লাগে নর্মালি। একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত সার, একটা হচ্ছে ফসফরাস গঠিত সার, আর একটা হচ্ছে পটাশিয়ামের সার। তো নাইট্রোজেন গঠিত সার বেসিক্যালি আমরা 3টা ইউজ করি। একটা হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট। এবং ফসফরাসের যে সার, এটা হচ্ছে 2টা, একটা টিএসপি একটা ডিএপি, একটা টিএসপি একটা ডিএপি। আর পটাশিয়ামের যে সার, এটা হচ্ছে KCl এবং KNO3। আশা করি তুমি যদি জাস্ট আমার একটা স্লাইড, এই স্লাইডটা মেমোরাইজ রাখো, এখান থেকে একটা অবজেক্টিভ পাবাই পাবা। চলো আমরা দেখি পরবর্তী কনসেপ্টটা কি আছে। এর পরবর্তীতে যখন তুমি ধারাবাহিকতা একটু সামনে যাবা, দেখবা বইটাতে শুরু হয়েছে খাদ্য সংরক্ষণ দিয়ে। খাদ্য সংরক্ষক, সরি এটা একটু দেখো, এটা হচ্ছে খাদ্য সংরক্ষক। তো
খাদ্য সংরক্ষক। আরেকটা তথ্য তোমাকে একটু দিয়ে রাখি, এই অধ্যায় থেকে মিনিমাম 4টা অবজেক্টিভ আসবে, 4-এর অধিকও আসতে পারে। আমার আগের স্লাইড এবং এই স্লাইড, এই 2টা স্লাইড যদি তুমি মেমোরাইজ করতে পারো, এখান থেকে 2 থেকে 3টা অবজেক্টিভ আশা করা যায় তুমি পারবা। আমি শুধু স্লাইড পড়াবো না, এখানে একটু বেসিকটা আগে থেকে আলোচনা করে নিচ্ছি, পরবর্তীতে কী কী অবজেক্টিভ আছে সব ইনশাল্লাহ দেখাই দেবো। চলো আমরা দেখি খাদ্য সংরক্ষক। বেসিক্যালি খাদ্য সংরক্ষক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কৃত্রিম আর একটা হচ্ছে প্রাকৃতিক। বলো খাদ্য সংরক্ষক কয় ধরনের? 2 ধরনের, একটা কৃত্রিম আর একটা হচ্ছে কি প্রাকৃতিক। এখন প্রাকৃতিকগুলা কি কি, প্রাকৃতিক খাদ্য সংরক্ষকগুলা কি কি, একদম ঠাড়া মুখস্থ দিয়ে দিতে হবে, এগুলা খায় ফেলতে হবে ডাইরেক্ট। প্রাকৃতিক প্রিজারভেটিভস মানে খাদ্য সংরক্ষক মানে হচ্ছে প্রিজারভেটিভস বা ফুড প্রিজারভেটিভস, যেভাবে আসুক। তো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হচ্ছে খাদ্য লবণ, খাদ্য লবণ, চিনি, ভিনেগার, অ্যালকোহল। স্পেশালি অ্যালকোহলটা একবার অ্যাডমিশনে কোশ্চেন আসছে, বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল। অনেকেই জানে না অ্যালকোহল হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। মাইন্ডেড, অ্যালকোহল হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। পরে হচ্ছে সরিষা তেল, আরেকটা আছে এটা হচ্ছে হলুদ। তো আমি কি বললাম, দেখো প্রাকৃতিক প্রিজারভেটিভসগুলো কি কি, খাদ্য লবণ, চিনি, ভিনেগার, অ্যালকোহল এবং সরিষার তেল, পরবর্তীতে হচ্ছে কি হলুদ। তো এখানে একটু তথ্য দিয়ে রাখি, তথ্যটা হচ্ছে এই, খাদ্য লবণ এবং চিনি ওরা বেসিক্যালি খাদ্যটাকে সংরক্ষণ করে হচ্ছে অসমোসিস প্রক্রিয়ায়। অসমোসিস মানে অভিস্রবণ প্রক্রিয়ায়। ওরা যেটা করে খাদ্য থেকে পানিটাকে শুষে নিয়ে খাদ্যবস্তুকে জীবাণুমুক্ত করে। কিভাবে? খাদ্য পচনের অনেকগুলা কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পানি। খাদ্যের মধ্যে যদি পানি থাকে তাহলে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম যেগুলো সেগুলো ইজিলি জন্মাইতে পারে। তো ওরা যেটা করে খাদ্য থেকে বা কোনো খাদ্যদ্রব্য থেকে পানিটাকে অসমোসিস প্রক্রিয়া বের করে নেয়, তখন পর্যাপ্ত পরিমাণ পানি থাকে না, ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না, আমার খাদ্যটা কি থাকে ঠিক থাকে। পরবর্তীতে আসবো দেখবো যে প্রাকৃতিক তো গেল, কৃত্রিম প্রিজারভেটিভসগুলো কি কি। কৃত্রিম প্রিজারভেটিভস হচ্ছে 3টা। বলো কৃত্রিম প্রিজারভেটিভস কটা? 3টা। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, 2 অ্যান্টিঅক্সিডেন্ট, 3 কিলিটিং এজেন্ট। কয়টা ভাইয়া? 3টা বললাম। এক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এগুলো একদম খায় ফেলতে হবে একদম। জাস্ট 4টা অবজেক্টিভ আসবেই এই অধ্যায় থেকে, 4 থেকে 5টা মিনিমাম। জাস্ট আমার সাথে 30 মিনিট টাইম দাও, আশা করা যায় তুমি এখান থেকে 4 থেকে 5টা অবজেক্টিভ অনায়াসে পারবা। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, 2 অ্যান্টিঅক্সিডেন্ট, 3 কিলিটিং এজেন্ট। চলো আমরা একটু দেখি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলা কি কি। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বেসিক্যালি কি করে? জীবাণু ধ্বংস করে ফেলে। জাস্ট ওরা কি করে ফেলে? ওরা সরাসরি জীবাণু ধ্বংস করে, জীবাণুকে ধ্বংস করে। যেমন একটা দেওয়া আছে নাইট্রেট লবণ, কি লবণ? নাইট্রেট লবণ। একটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট আর একটা সোডিয়াম নাইট্রাইট। এটার একটু যদি আমরা অ্যাবিউজ করি, একটু বলে রাখি, এগুলো অবজেক্টিভ আসছে যে আমরা যদি এই সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রাইট এই 2টা প্রিজারভেটিভস আমরা ইউজ করি, অর্থাৎ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলো ইউজ করি খাদ্যবস্তু বেসিক্যালি সংরক্ষিত হয়। তবে এইগুলা হচ্ছে মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। এগুলা কি? মাংস সংরক্ষণে ইউজ করা হয়। এবং এইগুলা যদি এক্সেসিভ লেভেলে ইউজ করি, ইউজ করলে মানবদের ক্ষতি হয়, ইভেন ক্যান্সার সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ব্যবহারে ক্যান্সার হবে, জাস্ট ক্যান্সার পর্যন্ত হতে পারে। কি বললাম তাহলে? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের যে সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রেট, এটা কি হতে পারে? এটা বেসিক্যালি মাছ মাংস সংরক্ষণে ইউজ করে। আমি যদি এটা এক্সেসিভ অ্যামাউন্টে ইউজ করি তাহলে আমাদের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তারপর দেখি সরবিক অ্যাসিড। কি অ্যাসিড? শুধু সরবিক অ্যাসিড না, সরবিক অ্যাসিড এবং তার লবণ। এখানে 2টা মনে রাখার আরেকটা উপায় বলি। দেখো সরবিক অ্যাসিডের লবণ, বেনজোইক অ্যাসিডের লবণ। কীভাবে মনে রাখো? সরবিক অ্যাসিডের লবণ, বেনজোইক অ্যাসিডের লবণ। দেখো সরবিক অ্যাসিড, পরবর্তী কী লিখছি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সলফেট, মানে সরবিক অ্যাসিডের যে লবণগুলা। এরপর দেখো সালফার ডাইঅক্সাইড, ধাতব সালফেট, বলুন ধাতব সালফেট। পরবর্তী হচ্ছে শুধু ধাতব সালফেট না, ধাতব সালফেট এবং বাইসালফেট। দেখো ধাতব সালফেট এবং বাইসালফেট।
ধাতব সালফেট এবং ধাতব বাইসালফেট। পরবর্তীতে হচ্ছে কি বেনজোয়িক অ্যাসিড, বললাম আমি বেনজোয়িক অ্যাসিড এবং বেনজোয়িক অ্যাসিডের লবণ। এখানে একটু অগ্রিম তথ্য একটা দিয়ে রাখি, এটা দিয়ে এই দুইটা দিয়ে বেসিক্যালি ফলের রস, আচার, জেলি, পনির, পাউরুটি এগুলা সংরক্ষণ করা হয়। তাহলে ভাই কি বললাম, খাদ্য সংরক্ষক দুই প্রকার প্রধানত, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিমের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এরা সরাসরি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের এ হচ্ছে উদাহরণ। পরবর্তীতে আমরা দেখব অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকার, অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকার, এটা আবার একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। বলো, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা কি কৃত্রিম। একটু দেখো এই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এর একটা আমি অগ্রিম বলে রাখি, বিটা ক্যারোটিন। এটা কতবার আসছে এটা কোনো হিসাব নাই। নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? বিটা ক্যারোটিন। নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? বিটা ক্যারোটিন। তাহলে আমাদের এখানে কি কি আছে ভাই? আমাদের এখানে আছে হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন। পরে হচ্ছে আর এটা কি সেলিনিয়াম, সেলিনিয়াম মানে এসই, এসই। আরেকটা আছে টকোফেরল, শব্দটার নাম কি? টকোফেরল, টকোফেরল। ওটা লাগবে না, এখান থেকে জাস্ট একটা মনে রাখো বিটা ক্যারোটিন, এটাই ম্যাক্সিমাম টাইম আসে। পরবর্তী আমরা দেখব কৃত্রিম। কৃত্রিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনে চারটা একদম ঠাড়া মুখস্থ করে বলতে পারে। বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। বিএইচএ, বিএইচটি, 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 টিবিএইচকিউ এবং প্রোপাইল গ্যালেট। প্রোপাইল গ্যালেট, বিএইচএ। এবং মজার বিষয় হচ্ছে ক নাম্বারে, সিকিউর ক নাম্বারে এই টার্মগুলার অ্যাব্রিভিয়েশন আসবে। একটা হচ্ছে বিউটালাইটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিউটালাইটেড হাইড্রোক্সি টলুইন। এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। আর এটা হচ্ছে প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট। তারপরে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানোয়েট, প্যারাবেন এবং কার্বন ডাইঅক্সাইড। বেসিক্যালি হচ্ছে এই 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 অবজেক্টিভগুলো যদি অ্যাডমিশনের ক্ষেত্রে আসে বেসিক্যালি, তাইলে হচ্ছে নিচের অপশনগুলো চুজ করে। একাডেমিকে তুমি জাস্ট চারটা মনে রাখো, একটা হচ্ছে বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। নিচেরগুলো বেসিক্যালি আসবে অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশনের জন্য মনে রাখা লাগবে। ফাইনালি আমরা দেখবো হচ্ছে কিলিটিং এজেন্ট। কি এজেন্ট? কিলিটিং এজেন্ট। ওর একটা কাজ হচ্ছে, ওর 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 গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ও হচ্ছে খাদ্যবস্তুর মধ্যে যে ভারী ধাতুগুলো আছে, খাদ্যবস্তুর মধ্যে যে ভারী ধাতুগুলো আছে ওই ধাতুগুলোকে ও শোষণ করে ফেলে। খাদ্যবস্তুর মধ্যে যে ভারী ধাতুগুলো আছে ওই ধাতুগুলো সে কী করে? শোষণ করে খাদ্যবস্তুকে সংরক্ষণ করে। তাহলে বা কিলিটিং এজেন্ট কী করে? কিলিটিং এজেন্ট হচ্ছে খাদ্যবস্তু যে ভারী ধাতুগুলো আছে ওই ধাতুগুলোর সাথে কিলিটিং এজেন্ট বেসিক্যালি বিক্রিয়া করে কিলেট যৌগ তৈরি করে। বলো যৌগটার নাম কি বলছি? কিলেট যৌগ। এটা একটা অবজেক্টিভ আসছে। আর কিলেট যৌগ যে তৈরি করবে এরকম কিলিটিং এজেন্ট একটা উদাহরণ, একটা জাস্ট একটা, এটা হচ্ছে ইডিটিএ। ইডিটিএ এটা হচ্ছে এক্সাম্পল। ইডিটিএ এটা হচ্ছে কার এক্সাম্পল? কার এক্সাম্পল? কিলিটিং এজেন্টের এক্সাম্পল। তাহলে এই হচ্ছে ভাইয়া খাদ্য সংরক্ষক দুই ধরনের ছিল, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। তারপর হচ্ছে প্রাকৃতিকের কয়েকটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। কৃত্রিমের মধ্যে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলিটিং এজেন্ট। আমি এখানে মোটামুটি আলোচনা করছি। দেখবা এইটা থেকে আমি যতগুলো অবজেক্টিভ তোমাকে দেখাবো বা আমি যেগুলো অবজেক্টিভ আমি বোর্ড কোশ্চেন থেকে পাইছি ম্যাক্সিমাম দেখবা এর ভিতর থেকে আসছে। চলো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। বেসিক্যালি আসলে ওয়ান শট ক্লাসে এই পয়েন্টগুলা বা বেসিকগুলো আলোচনা করার সুযোগ নেই, তো এটা আমি এখানে আলোচনা করছি এই জন্যে তুমি যদি জাস্ট আমার বেসিক ক্লাসগুলা মানে এই পয়েন্টটা জানো তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনায়াসে অবজেক্টিভগুলো সলভ করে ফেলতে পারবো। চলো দেখি আমাদের এক্সাম্পলে কী কী আছে। আমাদের এখানে প্রথম যে খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত, ভাই আমি একদম ফার্স্ট স্লাইডে তোমাকে বলছি খাদ্য নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট। কে কইছে? কে ওর নাম কি? ও WHO। ও 5টা তত্ত্ব দিছে। বলেন কয়টা? 5টা। এই পয়েন্টগুলো ঠাড়া খাইয়ে ফেলতে হবে। এর মধ্যে একটা ছিল হচ্ছে খাদ্য সংরক্ষক। বলেন কি? খাদ্য সংরক্ষক। খাদ্য সংরক্ষক দেখো আমার ফার্স্ট স্লাইডে আলোচনা করা আছে খাদ্য নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট। কয়টা দিছে? 5টা। এর একটা হচ্ছে কি? খাদ্য সংরক্ষক। চলো আমরা দেখি নেক্সট। বলা আছে কোনটি মানব দেহের প্রোটিনের চাহিদা? এটা মোটামুটি সবাই জানে, যারা মোটামুটি সপ্তাহখানে আগে জন্মগ্রহণ করছে তারাও এখান থেকে আসলে এটা জানবে যে কি খাইলে আমার প্রোটিনের চাহিদা মিটমাট হবে। যেমন আমরা জানি মাছ মাংস, এখানে শুধু অপশনে আসলে মাছ দেওয়া আছে, মাছ মাংস ডিম, বলে মাছ মাংস ডাল, মাছ
মাংস, ডাল, এগুলা দিয়ে তুমি তোমার প্রোটিনের চাহিদা মিটমাট করতে পারবা। মাছ, মাংস, ডাল, মাছ, মাংস, ডাল, শুধুমাত্র এই অবজেক্টিভের অপশন মাছ এটা পড়ে যায় তা না, পাশাপাশি যেগুলো লিখে দেবে এগুলো একটু 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 মেমোরাইজ করে যাবা। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে খাদ্য নিরাপত্তার মূল খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী। এটা আমি মনে হয় ফার্স্ট স্লাইডটা যখন পড়াই তখন আমার সর্বপ্রথম যে উচ্চারিত শব্দ ছিল এটা হচ্ছে পানি। খাদ্য পচনের জন্য মেইনলি যে দায়ী এটা হচ্ছে আমাদের পানি। পানি কে ভাইয়া? পানি। সবজি সংরক্ষণে বলো, সবজি সংরক্ষণে নিচের কোনটার মধ্যে ডুবায় রাখা হয় আর কি? এখানে মনে হয় চিনির দ্রবণ, চিনি বা লবণের দ্রবণ কি বলা হয়েছে? সবজি সংরক্ষণে কার? এখানে শুধু সবজি না, সবজি, তারপরে কাঁচা ফল, সবজি, কাঁচা ফল, এগুলা বেসিক্যালি আমাদের লবণের দ্রবণের মধ্যে ডুবায় রাখা লাগে। কোথায়? লবণের দ্রবণে সবজি, কাঁচা ফল এগুলো হচ্ছে লবণের দ্রবণে ডুবায় রাখা লাগে। তারপর আমরা দেখব হচ্ছে কনসেপ্ট 2 এর প্রিজারভেটিভস ও খাদ্য সংরক্ষণ। অলরেডি আমি কনসেপ্টটা তোমাদের আগে আলোচনা করে ফেলছি। আমাদের প্রিজারভেটিভস এবং খাদ্য সংরক্ষণের যে স্লাইডটা একদম সেকেন্ড স্লাইডটা আলোচনা করা হয়েছে, আমরা অবজেক্টিভ সলভ করি। দেখো কি বলা হয়েছে, কোনটা জীবাণুনাশক অর্থাৎ জীবাণুরে মারে। দেখো কি দেওয়া আছে, ব্রোমেট, সালফেট, বেনজয়েট, ফর্মালডিহাইড মানে ফরমালিন যারে বলি আর কি, এটা দিয়ে জীবাণুনাশক করে। এটা দিয়ে আবার তুমি খাদ্য সংরক্ষণ করতে যাও না, এটা হচ্ছে বিষাক্ত পদার্থ, এটা দিয়ে খাদ্য সংরক্ষণ করলে দেখা যাচ্ছে যে শেষ। এটা আসলে বেসিক্যালি কি জীবাণুনাশক, এটা দিয়ে কি করা হয়? জীবাণু মারা হয়। তারপরে আসি ফরমালিনে মিথানেলের পরিমাণ কত? 40%। এটা তো একদম আবৈদ্যাকালের পড়া। 40% ফর জলীয় দ্রবণ যেটা, এটা হচ্ছে ফরমালিন, HCOOH, সরি HCHO এর 40% যে জলীয় দ্রবণ এটাকে আমরা বেসিক্যালি ফরমালিন বলবো। তারপরে আমরা দেখি এই যে চলে আসতেছে, এগুলো অলরেডি তোমাকে পড়ায় দেওয়া আসছে। নিচের কোনটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? এটা আসলে খুশিতে ঠেলায় নাইচা উপরেরগুলো আনসার দেওয়া যাবে না। উপরেরগুলোও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, বাট এগুলো হচ্ছে কি কৃত্রিম। এগুলা কি কৃত্রিম, সরি আমি নিজেই ভুল করে ফেলতেছি, এটা করা যাবে না। অপশনগুলো একটু ভালো করে তাকায় দেখো। এই যে আমাদের একজন আছে, এটা হচ্ছে কি বিটা ক্যারোটিন। কি ভাইয়া? বিটা ক্যারোটিন। বাকি যে তিনটা আছে এই তিনটাও কিন্তু এক অ্যান্টিঅক্সিডেন্ট। এই টাইপের অবজেক্টিভগুলো একটু একটু চোখ কান খুললা দেখাইতে হবে আর কি। দেখো এই যে TBHQ, তারপর প্রোপাইল গ্যালেট, EDTA, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটাও অ্যান্টিঅক্সিডেন্ট। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কিলেটিং এজেন্ট। তাহলে আমাদের এটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকার ছিল, একটা হচ্ছে কৃত্রিম আর একটা হচ্ছে প্রাকৃতিক। পরে দেখি কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট। একই ধরুন, তুমি যদি আমার ওই ফার্স্ট স্লাইডটা দেখো তাহলে এমনি হয়ে যায়। বলছে সোডিয়াম বেনজয়েট, না সোডিয়াম বেনজয়েট হচ্ছে আমাদের ওই যে বেনজোইক অ্যাসিডের যে লবণ, এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। সাইট্রিক অ্যাসিডও না, এটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সিঅ্যানিসল, VHA। এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি BHA। কটা এনে কি ছিল? BHA, BHT, আর এটা হচ্ছে TBHQ, আর এটা হচ্ছে প্রোপাইল গ্যালেট মানে PG। তারপর আমরা দেখি নিচের কোন উপাদান দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণকে কিউরিং বলে। বা দুইটা শব্দ, একদম দুইটা শব্দ। একটা হচ্ছে কিউরিং, শব্দ দুটো একটু মনে রাখো। একটা হচ্ছে কিউরিং, এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে সল্টিং। একটা হচ্ছে কিউরিং, আরেকটা হচ্ছে কি সল্টিং, দুটো একই কথা। আরেকটা হচ্ছে পিকলিং। এই খাদ্য সংরক্ষণের মধ্যে দেখবা দুইটা শব্দ তুমি পাবা, একটা কিউরিং বা সল্টিং, আর একটা হচ্ছে পিকলিং। এটা হচ্ছে বেসিক্যালি, এটা কি, এটা হচ্ছে খাদ্য লবণ মানে NaCl দিয়ে যে খাদ্যটাকে সংরক্ষণ করব আমরা, NaCl দিয়ে যে খাদ্যটাকে সংরক্ষণ করব এটাকে আমরা বলবো হচ্ছে NaCl দ্বারা যে খাদ্য সংরক্ষণ করবে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের কিউরিং। এটা হচ্ছে
খাদ্য সংরক্ষণ পদ্ধতি কি কিউরিং বলে, এটা হচ্ছে এই যে লবণ লবণ লবণ, এটা হচ্ছে লবণ দিয়ে করা হয়, লবণ দিয়ে যে খাদ্যটাকে সংরক্ষণ করা হয় তার নাম হচ্ছে কিউরিং বা সল্টিং। আর পিকলিং হচ্ছে ভিনেগার দিয়ে, বলেন কি ভিনেগার দিয়ে, ভিনেগার দিয়ে যে খাদ্যটাকে সংরক্ষণ করা হয় তার নাম হচ্ছে কি পিকলিং। দুইটা শব্দ, একটা হচ্ছে পিকলিং আর একটা হচ্ছে সল্টিং বা কিউরিং, একটু ভালো করে মাথায় নিও। পরে দেখব হচ্ছে কোনটি খাদ্য সংরক্ষক নয়। এই অবজেক্টিভগুলো শুধু নাই হয়ে যাবে হচ্ছে তোমার 9টা না দেখার জন্য। এই অবজেক্টিভটা নাই হয়ে যাবে শুধুমাত্র কি তুমি 9টা দেখবা না, সারা দুনিয়ার সব প্রশ্ন দেখবা কিন্তু এই 9 দেখবা না। বলছে কোনটা খাদ্য সংরক্ষক নয়। এই যে একটু আগে বলছিলাম ফরমালিন, ফরমালিন দিয়ে হচ্ছে জীবাণুনাশক করে, কিন্তু এটা দিয়ে খাদ্য সংরক্ষণ করা যাবে না। তাহলে কোনটা? ফরমালিন। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অসমোসিস প্রক্রিয়া, বলো কি প্রক্রিয়ায়? অসমোসিস। অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ। অসমোসিস প্রক্রিয়ার জন্য হচ্ছে কি কোনটা? আমি তো অলরেডি বলে দিছি, চিনি। চিনি এবং অসমোসিস প্রক্রিয়া যেটা করে, অসমোসিস প্রক্রিয়ায় সরি অসমোসিস প্রক্রিয়া করে হচ্ছে দুইটা, একটা হচ্ছে লবণ লবণ আর একটা হচ্ছে চিনি। একটা লবণ আর একটা হচ্ছে কি চিনি। দেখো কোনটায়? এই যে লবণ 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 লবণ। পরে আসি, জাস্ট আমার স্লাইডগুলো একবার করে পড়ো, একবার করে পড়ো, এই পঞ্চম অধ্যায় নিয়ে তোমার কোনো ঝামেলাই নাই। পরে আসি কৃত্রিম খাদ্য সংরক্ষক। কৃত্রিম, দেখো আমরা একটু পড়ি। কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনগুলা? এনে বলা আছে সরিষা তেল, এটা হচ্ছে প্রাকৃতিক। চিনি প্রাকৃতিক। ওরে বাবা, কি সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড, বাকি যা আছে সব দেখো কি প্রাকৃতিক। পরে হচ্ছে কি বলছে? উত্তম খাদ্য সংরক্ষক। আহা, ভিনেগার 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 হচ্ছে উত্তম খাদ্য সংরক্ষক। ভিনেগার দিয়ে আমরা উত্তম খাদ্য সংরক্ষক। পরে যদি আমরা দেখি কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ কোনটি? দুইবার তুলে ফেলছে। কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস, কৃত্রিম কোনটা? কৃত্রিম, এটা তো প্রাকৃতিক। ওরে বাবা, এটা তো নেওয়াই যাবে না, এটা জীবাণু, এটা বিষাক্ত পদার্থ। এটা তো সুক্রুজের সংকেত দেখা যাচ্ছে, সি বড়, এটা হচ্ছে সুক্রুজ। সুক্রুজ এটাও না। তাহলে আমাদের এই চান্দরের উত্তর এটা হচ্ছে কি? দেখো বেনজোইক অ্যাসিড। কি অ্যাসিড? আমি বলছিলাম বেনজোইক অ্যাসিড এবং সোডিয়াম বেনজয়েড। বেনজোইক অ্যাসিড এবং সোডিয়াম বেনজয়েড দিয়ে আমরা কি করি? ফলের জুস, পনির, পাউরুটি। হ্যাঁ, ফার্স্ট স্লাইড, সব ফার্স্ট স্লাইড, ফার্স্ট এবং সেকেন্ড স্লাইডটা পড়লে তোমার সব কভার হয়ে যাবে, সব। পরে আসি মাছ সংরক্ষণে ব্যবহৃত, আরে বলে আসছি, মাছ মাংস সংরক্ষণে দুইটা অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ করা হয়, নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। দেখি আছে কি? এই যে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। এখানে আমি লিখছিলাম NaNO3 এবং আরেকটা ছিল হচ্ছে NaNO2, NaNO3 এবং NaNO2, একদম খায় ফেলতে হবে এগুলো। পরে আসি খাদ্যবস্তু লিপিডের জারণ রোধ করার জন্য, লিপিডের জারণ রোধ করার জন্য কোনটা ইউজ করা হয়? এটা হচ্ছে লিপিডের জারণ। লিপিড মানে চর্বি, চর্বির জারণ, এটা হচ্ছে চর্বির জারণ। এটা তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। কি লাগবে? চর্বি জাতীয় খাদ্যের পচন রোধ করে যেটা, এটার নাম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে, দেখো এটাও না, এটা তো ইউজই হবে না, এটা ভিনেগার না, এটা চর্বি না, এটা চর্বি করে না, এটা তো না। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। কখনো যদি এরকমও হয়ে যায় জানুন, যেমন তোমাকে বলছিলাম অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি কি? অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু ভাইয়া আমি তোমার পেছে পালাই দিচ্ছিলাম। অক্সিডেন্টগুলো বলছিলাম BHA, তারপরে হচ্ছে BHT, TBHQ, আর এটা হচ্ছে প্রোপাইল গ্যালেট। আমি তোমার বলছিলাম এইগুলা র্যান্ডমলি আসলে অ্যাডমিশনে আসে। একাডেমিতে একটু যদি আমরা পিছনের দিকে যাই, দেখো একদম আমার ফার্স্ট স্লাইডে যদি একটু যাই, এই যে এখানে দেখো কৃত্রিম, এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এই দেখো সালফার ডাইঅক্সাইড। অপশনটা আবার একটু দেখি। বলছে কি কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস কোনটা?
ওটা সোডিয়াম বেনজয়েট বললামই। পরে বলছে মাছ মাংস গেল, লিপিডের জন্য সালফার ডাইঅক্সাইড, লিপিড জাতীয় খাদ্যের জারণে ব্যবহার করা হয় সালফার ডাইঅক্সাইড। পরবর্তী দেখব হচ্ছে নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয়? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট না, পটাশিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইসালফেট না। আপনাকে ওই জায়গায় বলা ছিল যে ধাতব সালফেট, অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে একটা বলা ছিল ধাতব অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে আপনার একটা শীটের মধ্যে বলা ছিল এরকম ফার্স্ট সেকেন্ড স্লাইডে ধাতব সালফেট আর একটা হচ্ছে ধাতব বাইসালফেট, বলেন বাইসালফেট, ধাতব সালফেট এবং ধাতব কি বাইসালফেট। তার মানে 9 বলছে, প্লিজ শব্দগুলো খুব ভালো করে দেখো, 9। তাহলে এটাও না, সোডিয়াম নাইট্রেটও না, তাহলে উত্তর হচ্ছে কি ফরমালিন। কারণ আমাদের সোডিয়াম নাইট্রেট দিয়ে কি করা হয়? মাছ মাংস সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে আবার কি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। জাস্ট ফার্স্ট স্লাইডটা খাইয়ে ফেলো তাইলে হবে। BHA দ্বারা কোন ধরনের খাদ্য সংরক্ষণ করে? এটা অ্যান্টিঅক্সিডেন্ট। এই যে তেল বা চর্বি দ্বারা কি করা? একটু আগে বললাম অ্যান্টিঅক্সিডেন্ট। পরবর্তী কি করা হয়েছে? EDTA কিভাবে খাদ্য সংরক্ষণ করে? এটা অলরেডি বলে ফেলছি। কিলিটিং এজেন্টগুলো কি করে? খাদ্যের যে ভারী ধাতুগুলো আছে বা ধাতু বেসিক্যালি অবস্থান্ত ধাতুর যে আয়নগুলো আছে ওইগুলো যদি আমাদের খাদ্যবস্তুর মধ্যে থাকে তাহলে খাদ্যবস্তুর কোয়ালিটি নষ্ট হয়, খাদ্যবস্তু নষ্ট হবে। তো আমি যদি কোনো একটা কিলেটিং এজেন্ট ইউজ করি, সে EDTA, সে ওর সাথে গিয়ে বিক্রিয়া করে কিলেট যৌগ তৈরি করে ফেলবে। বলো কি যৌগ? এই যে কিলেট গঠনের মাধ্যমে, বলে দেওয়া হয়েছে কিলেট গঠনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিলেট গঠনের জন্য। এটা কে করবে? EDTA সংক্ষিপ্ত হচ্ছে ইথাইলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। পরে আসি নিম্নের কি বললো খাদ্য নিম্নের কোন প্রিজারভেটিভটি অতিমাত্রায় উপস্থিত? হাই, এই যে তোমার বলছে ক্যান্সারের জন্য ওই জায়গায় বলা আছে কি সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রাইড। এই যে নাইট্রাইড এবং কি এই যে NO3 কথা বলা আছে, NO2 কথা বলা আছে। দেখো এটা দিয়ে আমরা বেসিক্যালি মাছ মাংস সংরক্ষণ করি, কিন্তু একটা মাত্রা অনুযায়ী দেওয়া লাগবে। যদি আমি অতিরিক্ত দেই তাহলে এটাই আমাদের পরবর্তী গলার কাড়া হয়ে দাঁড়াবে আর কি। আসো দেখি একটু ভিনেগার। আমরা দেখব ভিনেগার নিয়ে যদি একটু পড়াশোনা করি। এখানে ভিনেগার হচ্ছে একটা কৃত্রিম প্রিজারভেটিভস। তো ভিনেগারকে আমরা আবার তৈরি করতে পারি। বেসিক্যালি সবচেয়ে সহজভাবে ভিনেগার তৈরি করা যায় হচ্ছে ইথানল থেকে। বলো সবচেয়ে সহজভাবে ভিনেগার হচ্ছে বেসিক্যালি, আমি একটু শুরু থেকে হালকা, এখানে বেশি পেঁচাবো না, একটু হালকা বলে দিই, না বললে যেটা নয়, CH3COOH, এটার মোটামুটি 6 থেকে 10% জলীয় দ্রবণ। বলো 6 থেকে 10% কি দ্রবণ? জলীয় দ্রবণ। 6 থেকে 10% কি ভাইয়া? জলীয় দ্রবণ। তো একটু খেয়াল করো তো, একটা অবজেক্টিভ এরকম আসে, তাহলে যদি ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, তাহলে এটার মধ্যে দুইটা জিনিস থাকে জলীয় দ্রবণ। তাহলে একটা হচ্ছে পানি, একটার পরিমাণ হচ্ছে কি পানি থাকে, এবং আরেকটা হচ্ছে আমাদের বেসিক্যালি CH3COOH থাকে। তাহলে এটা যদি 6 থেকে 10% হয়, তাহলে এটা হচ্ছে 94 থেকে 90, আমি একটু ছোট থেকে লিখি, 90 থেকে 94%। এটা একটা অবজেক্টিভ আসছিল আর কি, এই জন্য একটু রেশিওটা বলে দিলাম। এই ভিনেগার বেসিক্যালি আমরা শিল্পক্ষেত্রে যেটা ইউজ করি এটা হচ্ছে মল্ট ভিনেগার। বলো কি ভিনেগার? মল্ট ভিনেগার। সবাই জানো, এখান থেকে একটা সিকিউ আসবে, একটা। এটা হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল এবং ভিনেগারের গুরুত্ব। সিকিউর গরুর গো এবং গুড়ার গোতে, বেসিক্যালি গরুর গো এবং গুড়ার গোর মধ্যে এখান থেকে যে কোশ্চেনটা আসে এটা হচ্ছে ভিনেগারের প্রস্তুতি, মানে মল্ট ভিনেগার প্রস্তুতি। বলো শব্দটার নাম কি? মল্ট ভিনেগার প্রস্তুতি। এই মল্ট ভিনেগার কোত্থেকে তৈরি একটু পরে বলতেছি। তারপরে প্রস্তুতি আসবে, এটা দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করে কৌশল আসবে, আর এটা হচ্ছে কীভাবে খাদ্য সংরক্ষণের গুরুত্ব আসবে আর কি। যাই হোক, এটা কোত্থেকে? মল্ট ভিনেগার। বলো কি ভিনেগার? মল্ট ভিনেগার। এই মল্ট ভিনেগার যেটা করা হয়, এই ভিনেগারের যে উৎসটা হচ্ছে আমাদের আখের রস। বলেন আখের, এটা কোত্থেকে করা হয়? আখের রস। আখের
রস বা খেজুরের রস থেকে, খেজুরের রস। বেসিক্যালি চিনি, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে চিনি। হ্যাঁ, এটা হচ্ছে চিনি, যাকে আমরা মোটা দাগে বলবো সুক্রোজ। কি বলবো? সুক্রোজ। বলো এটা কি? সুক্রোজ। এই সুক্রোজের যে সংকেতটা, এটা যদি আমি একটু লিখে দেই, সুক্রোজের সংকেত হচ্ছে C12 H22 O11। এটা একটু বিক্রিয়াটা দেখে ফেলি, তাহলে একসাথে অনেকগুলো অবজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এটার প্রথমে হচ্ছে আমরা C12 H22 O11 নিব। এটাকে যদি আর্দ্র বিশ্লেষণ করি, বলো কি বিশ্লেষণ? আর্দ্র বিশ্লেষণ কি দ্বারা? ইনভার্টেজ এনজাইম। বলো ইনভার্টেজ এনজাইম দ্বারা, ইনভার্টেজ এনজাইম। এই ইনভার্টেজ এনজাইম যখন আমরা দিব ইয়াতে সুক্রোজে, এটাকে জাস্ট ইনভার্টেড চিনি বানাই দিবে। বলো কি বানাই দিবে? ইনভার্টেড চিনি। ইনভার্টেড চিনি হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্লুকোজ C6H12O6 এবং আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ C6H12O6, C6H12O6। একটু মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে গ্লুকোজ আর এটার নাম হচ্ছে ফ্রুক্টোজ। এদেরকে এক বাক্যে বলা হয় ইনভার্টেড চিনি। বলো কি চিনি বললাম? ইনভার্টেড চিনি। ইনভার্টেড চিনি। ওকে ফাইন। তার মানে একটু দেখো, সুক্রোজ থেকে আমাদের যে ইনভার্টেড চিনিটা বানায়, এটা কে? এটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে যদি আমরা, অর্থাৎ C6H12O6, এটাকে যদি আমরা জাইমেজ এনজাইম দিই, বলো কি এনজাইম? জাইমেজ এনজাইম। এই এনজাইমগুলোর নাম একটু জানা লাগবে। জাইমেজ এনজাইম দিই, জাস্ট এটা থেকে কি বানাবে? এটা থেকে বানাবে হচ্ছে আমাদের ইথানল। বলো কি বানাবে? ইথানল। CH3CH2OH। শুধু ইথানল না, সাথে একটু কার্বন ডাইঅক্সাইড। যদি আমি একটু সমতাকরণ করিও, এখানে আসলে ব্যাপারটা ম্যান্ডেটরি না, তারপরে যদি করি তাহলে এটা হবে 4, এর আগে হবে কত? 4। পরবর্তীতে আমি যদি এই যে CH2OH, এটাকে যদি আমি জারিত করি কি দ্বারা? একটা ব্যাকটেরিয়া দ্বারা। কি দ্বারা? ব্যাকটেরিয়া। এটার নাম হচ্ছে অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া। বলো অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া। বলো কি ভাইয়া? অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া। এটাকে জারিত করে কি বানায় ফেলে? এই যে আমাদের সবার প্রিয় ভিনেগার CH3COOH, সাথে একটু কি করবে? পানি। এটার 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, এটাকে আমরা বলবো মোটামুটি ভিনেগার। তাহলে দেখো তো একটু, মল্ট ভিনেগার যেটা বলছিলাম, যে মল্ট থেকে প্রস্তুতকৃত ভিনেগারকে মল্ট ভিনেগার বলে। আর বেসিক্যালি আরেকটা অবজেক্টিভ আসে, মল্টের মধ্যে কত পার্সেন্ট ইথানল থাকে। আচ্ছা, এটা আমরা পরবর্তী দেখবো না। এখানে যে পয়েন্টটা হচ্ছে ভিনেগার, মল্ট ভিনেগার। এই মল্ট ভিনেগার কোত্থেকে বানানো হয়? আখের রস বা খেজুরের রস। এটা হচ্ছে বেসিক উৎস। আখের রস বা খেজুরের রসকে আমরা বলি চিনি, মানে চিনির মেন উৎস। তো এটার যে উৎস, এটা হচ্ছে আমাদের সুক্রোজ, সবার প্রিয় সুক্রোজ। এই সুক্রোজ, হ্যাঁ, এই সুক্রোজকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে যদি আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে আমাদের তৈরি হবে ইনভার্টেড চিনি, যেটাকে আমরা বলি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তুমি দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক ভর সেম, গাঠনিক সংকেত কি? সেম। দুইটা সংকেত সেম। কারণ কি? দুইটা সংকেত সেম এই জন্যে একে অপরের সমানও। কীভাবে বললাম? সমানও। আচ্ছা, হোয়াট এভার। এবং পরস্পর আলোক সমানও। এটা যেটা বললাম। আর এটা হচ্ছে এই যে গ্লুকোজ বা ফ্রুক্টোজকে যদি আমি জাইমেজ এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া দিই, তখন ওরা এটারে কি বানায় ফেলে? ইথানল বানায় ফেলে। কি বানায় ফেলে? ইথানল। পরবর্তীতে এই ইথানলটা অ্যাসিডোব্যাক্টর ব্যাকটেরিয়ার উপস্থিতিতে জারিত হয়ে আমাদের কি হয়? সবার প্রিয় ইথানোয়িক অ্যাসিড, আমাদের যে কাঙ্ক্ষিত ইথানোয়িক অ্যাসিড। কি বানাবে? কাঙ্ক্ষিত ইথানোয়িক অ্যাসিড। চলো আমরা অবজেক্টিভ দেখি কি কি আছে।
এই যে বলতে বলতে আমাদের অবজেক্টিভ নিচের কোনটা ভিনেগার, বাহ ভিনেগার কত CH3, সরি ভিনেগার হচ্ছে CH3 COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণ। আমি যে রেশিওটা দেখাইছিলাম দেখো 6 থেকে 10% জলীয় দ্রবণ, এর মধ্যে পানি, তাহলে যদি 6 থেকে 10 হয় এটা 94 থেকে 90 হবে। আমরা একটু দেখি খুঁজা কি বলে, এটা তো না, এটা তো ইথানল কইছে, এটা ইথানল কইছে, এটা না, ইথানেল কইছে, এটাও না, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি এটা। পরে ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে? ভিনেগার দুই ভাবে খাদ্য সংরক্ষণ করে। একটা হচ্ছে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে দুইটা, একটা হচ্ছে অম্লীয় মাধ্যম ক্রিয়েট করে। বলো কি করে? অম্লীয় অম্লীয় মাধ্যম অম্লীয় মাধ্যম ক্রিয়েট করে, CR। বলো অম্লীয় মাধ্যম ক্রিয়েট করে কেমনে? আমি যদি খাদ্যবস্তুর মধ্যে ভিনেগার ইউজ করি তাহলে এর পিএইচ মোটামুটি ডাউন হয়ে যাচ্ছে 2.3। তাহলে মোটামুটি আমাদের 2.3-তে কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তাহলে প্রথমত সে কী করে? অম্লীয় মাধ্যম ক্রিয়েট করে। 2 নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইটকে ধ্বংস করে। খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু লিখে দিচ্ছে যে এই জন্যে তোমাদের বহুদিতে প্রচুর কাজে লাগবে। তাহলে ভিনেগার কী করে খাদ্য সংরক্ষণ করতেছে? অম্লীয় মাধ্যম ক্রিয়েট করে। অম্লীয় মাধ্যম কেমনে? আমি যদি ভিনেগার ইউজ করি তাহলে তার যে পিএইচটা এটা হয়ে যাচ্ছে প্রায় 2.3। এটা বইবেদে এদিক সেদিক হইতে পারে। আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট ধ্বংস করে। বলো কার? ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট ব্লক করে। আশা করি এটা তুমি বুঝতে পারছো। তাহলে কি বললাম? তার মানে অম্লীয় মাধ্যম যে করে কেমনে? সে H+ দান করে। বলো কি দান করে? H+ দান। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি এখানে কি বলছে। এই যে H+ প্রদান, প্রদান কি ভাইয়া? H+ প্রদান। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতির নাম কি? আহা, এটা আমি একদম প্রথমে বলে আসছিলাম, দুইটা শব্দ, একটা হচ্ছে কিউরিং আর একটা হচ্ছে পিকলিং। কিউরিং করা হয় কি দ্বারা? লবণ দ্বারা। আর এটা কি দ্বারা? CH3 COOH। তাহলে উত্তর কি? পিকলিং। জাস্ট আমার এই লেকচারটা দেখো, আর কিচ্ছু লাগবে না। মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল? এই যে একটু আগে বলছিলাম যে মল্টে কত পার্সেন্ট ইথানল থাকে? 10%। বলো মল্টে কত পার্সেন্ট থাকে ভাই? 10%। উত্তর দেখো আছে কোথাও? 10%। মল্টে কত পার্সেন্ট? 10%। বলো মল্টে ইথানল কত পার্সেন্ট থাকে? 10%। পরে বলছে গ্লুকোজ হতে, পয়েন্টটার নাম কি? গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতিতে, মানে ব্যাপারটা হচ্ছে এই, গ্লুকোজ ছিল C6H12O6। এটা থেকে যখন আমি অ্যালকোহল বানাবো, অ্যালকোহল CH3 COOH, শুধু এটা না, লগে একটু কার্বন ডাইঅক্সাইড দিত, তখন আমরা বেসিক্যালি এখানে ইউজ করতাম হচ্ছে জাইমেজ এনজাইম। বলো জাইমেজ এনজাইম। জানি না আমি কি, ও অপশনে কি কি আছে, এটা কি এনজাইম? জাইমেজ। কি বলছে দেখো প্রশ্নটা? গ্লুকোজ হতে কি বানাবা? অ্যালকোহল। কোন এনজাইম? জাইমেজ। বলো কোন এনজাইম? জাইমেজ এনজাইম। কোন এনজাইম? জাইমেজ। এগুলো একদম খায় ফেলতে হবে এগুলো। এনতে অনায়াসে তুমি পাঁচটা অবজেক্টিভ কারেক্ট করতে পারো অনায়াসে। আচ্ছা, এরপরে বলছি মল্ট ভিনেগারের প্রস্তুতিতে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এনজাইমের বৃদ্ধি বা ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে। ওরা কি করে? ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে। যে এদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করা। হ্যাঁ, মানে ব্যাকটেরিয়ার খাবার। আমি সবসময় বলি এগুলা হচ্ছে ভাই ব্যাকটেরিয়ার খাবার। বলো এগুলা কি? এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার। এগুলা কি ভাই? এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার। এভাবেই মনে রাখো, এগুলো হচ্ছে কার? ব্যাকটেরিয়ার খাবার। পরে আসি আমাদের হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম, মানে একদম প্রথম লাইন C12H22O11, এখানের আর্দ্র বিশ্লেষণ কার সাথে করছিলাম আমরা? এটা থেকে আমরা বানাইছিলাম হচ্ছে ইনভার্টেড চিনি, মনে আছে কিনা? C6H12O6 লগে আবার C6H12O6, এখানে আমাদের ইনভার্টেড এনজাইম, ইনভার্টেজ
ইনভার্টেজ এনজাইম, বলো ইনভার্টেজ এনজাইম। কোন এনজাইম? ইনভার্টেজ এনজাইম। কত সালে? 2বার আসছে, দেখো রাজশাহী বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। পরে আমরা দেখব মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটা সঠিক, মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটা সঠিক। এই টাইপের অবজেক্টিভগুলো একটু একটু ভালো করে মানে একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে তোমার পড়তে হবে আর কি। হ্যাঁ, লামসাম করে পড়লে উত্তর ভুলে যাবে। এখানে দেখো পুরা মল্ট ভিনেগার প্রস্তুতির যে বিক্রিয়াটা না, এটা এখানে বাংলা ভাষায় তুলে ধরছে আর কি। দেখো কি বলছে, জাইমেস সুক্রুজকে গ্লুকোজ, এটা কোনো কথা? মাত্র দেখে এলাম এই সুক্রুজকে এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যে বানায়, কে বানায়? ইনভার্টেজ এনজাইম। আর এখানে কইছে কি জাইমেস, তাহলে এটা কারা? এটা হয় নাই। পরে বলছে ইনভার্টেজ গ্লুকোজকে, কোনো কথা? ইনভার্টেজ হচ্ছে কি? ইনভার্টেজ হচ্ছে সুক্রোজকে গ্লুকোজে পরিণত করে বা ফ্রুক্টোজে না। তাহলে এইটাও কাটা? তোমার কি কইছে? সরি, তোমারে বলছে দেখো ইনভার্টেজ এনজাইম গ্লুকোজ এবং এটাও হয় নাই। পরে দেখি ইস্ট যোগ করা হয় অবাঞ্ছিত ব্যাকটেরিয়া, না এইটাও না। তাহলে বলছে অ্যাসিটো, এটাও না। লাস্টে কইছে অ্যাসিটোব্যাক্টর ইথানলকে ইথানোয়িক অ্যাসিড বানায়। ইয়েস, এই যে CH3 CH2OH, এটা কি করে? এটা হচ্ছে জাস্ট অক্সিজেন দ্বারা জারিত করে কি বানায়? আমাদের সবার প্রিয় CH3COO, সবার বাড়িতে আছে, সবার বাড়িতে আছে। এটা কি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে অ্যাসিটোভেক্টর ব্যাকটেরিয়া। বলো অ্যাসিটোভেক্টর ব্যাকটেরিয়া। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কি এটা। একটু ভাইয়া, শুধু আমি এই অধ্যায়টা না, যে কোনো অধ্যায় তুমি যদি অবজেক্টিভে ভালো করতে চাও, প্রত্যেকটা অবজেক্টিভ অ্যানালাইসিস করবো অপশনগুলা, তাহলে দেখবা এই চ্যাপ্টারের উপর তোমার দখল বেড়ে যাবে আর কি। মল্টেজ গ্লুকোজে, মল্টেজ, এই বায়োলজিতে তোমাদের একটা ব্যাপার আছে, দেখবো নামের সাথে এনজাইমের নামের একটা মিল আছে। মল্টেজ মল্টোজ, হ্যাঁ হ্যাঁ, গ্লুকোজ গ্যালাক্টোজ, তার মানে মল্টেজ থেকে গ্লুকোজ, তাহলে কি মল্টেজ এনজাইম। কি এনজাইম? মল্টেজ। এটা বায়োলজির একটা ব্যাপার। পরে দেখো কি বলছে, মল্ট মিশ্রণে কোনটা আছে? ইথানল। মল্ট মিশ্রণে কি আছে? ভিনেগার আছে। শুধু ভিনেগার না, মল্ট মিশ্রণে আবার ইথানলও থাকে। একটু আগে পড়াইছো মল্ট ভিনেগারে কত পার্সেন্ট? মল্ট ভিনেগারে হচ্ছে 10%। হোয়াট এভার। অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগারকে কি বলে? মল্ট। যদি কখনো আসে মল্ট কাকে বলে, যদি কখনো আসে ভাই মল্ট কাকে বলে, তাহলে অঙ্কুরিত বার্লির বীজকে মল্ট বলে, এটা একটা সংজ্ঞা। আবার এটাও বলতে পারো অঙ্কুরিত বার্লির বীজকে, হ্যাঁ, রোদ্রে শুকিয়ে যে পাউডারটা করা হয়, পাউডারটাকে মল্ট বলে। আচ্ছা যাই হোক, এটা কি বলছে? অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগারকে মল্ট ভিনেগার বলে। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এটা কি ছিল? অপশনটা নাই, ওইটা আগের অপশনই, আগেরটাই অপশন উঠছে আর কি। পরে দেখো বলছে ভিনেগারের বৈশিষ্ট্য আমি আপনাকে লিখে দিয়ে আসছি দুইটা। এক, সে খাদ্যের অম্লীয় মাধ্যম ক্রিয়েট করে খাদ্যবস্তুকে সংরক্ষণ করে। 2, ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট ধ্বংস করে। আমি জানি না এখানে কি বলা আছে, এই যে বহুবুদ্ধি কোশ্চেন বলছি। ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ, ইয়েস, ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। হ্যাঁ, পিকলিং, ইয়েস, ভিনেগার দিয়ে যেটা, এটা হচ্ছে পিকলিং। তাহলে ওরে বাবা, তেল চর্বি তো কেডা? তেল চর্বি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। বলেন কে? তেল চর্বি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, তেল চর্বি হচ্ছে অ্যান্টি। তাহলে 1-2 উত্তর কোথায়? এটা দিস ইজ 1-2 ডেফিনেটলি সবগুলা, শুধু এই অধ্যায় না, আমি তোমাদেরকে নিয়ে যে আমি অবজেক্টিভ সিরিজ তৈরি করতেছি, প্রত্যেকটা অবজেক্টিভের অপশনগুলো অ্যানালাইসিস করব। এতে তোমার যেটা হবে, অ্যাডমিশনও তোমার অনেক বেশি কাজে দিবে। ভিনেগার খাদ্য সংরক্ষণ করে কেমনে? ভাই আসবেই, মিস নাই। বলছে অম্লীয় মাধ্যম। আরে বাবা, অম্লীয় মাধ্যম, ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট না। ভিনেগার কেমনি কিলেটিং এজেন্ট? ভিনেগার কি এটা তো কিলেটিং এজেন্ট না। কিলেটিং এজেন্ট হচ্ছে EDTA। বলো কে? EDTA, ইথাইলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটেট। তাহলে 1-2, এই যে 1-2। পরে আসি খাদ্য পচনের কারণ। খাদ্য পচনের কারণ, খাদ্য জারিত হয়ে যায়, খাদ্যের মধ্যে পানি থাকে, বেশি বেশি ব্যাকটেরিয়া জন্মায়। তাহলে বলো তো একটা পাগল এনে বলছে বেনজেট, সোডিয়াম বেনজেট কেমনে? আরে সোডিয়াম বেনজেট তো খাদ্যবস্তুকে সংরক্ষণ করে, এটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। সে কি করে খাদ্য পচায়? না 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 না, ইয়েস, খাদ্যের জারণ, আর এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের অভাব। দুইটাই। উত্তর কত? 1-2। ভিনেগার,
বলছে হোয়াট ভিনেগার, ভিনেগার কি, বিগ হোয়াট, খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে, খাদ্যের রুচি বৃদ্ধি করে, ইয়েস রুচি বৃদ্ধি করে, ভিনেগার দিলে খাদ্যের রুচি বাড়ে। এবং ভিনেগার আরেকটা জিনিস করে কি জানো, তোমার যে রক্তের যে ভেলগুলো আছে মানে শিরার প্রশস্ত বাড়ায় আর কি, শিরা উপশিরা হ্যাঁ বলছে, এবং রক্ত সঞ্চালন বাড়ায় ভিনেগার কিন্তু রক্ত সঞ্চালন বাড়ায়। তাহলে হ্যাঁ বলছে কমায়, এটা কমায় কেমনে হবে, এটা সে বাড়ায়, বলো এটা কি বাড়ায়, এটা বাড়ায়, তাহলে 1 2 প্রশ্ন দিয়ে সবই 1 2। তারপরে আসি বলছে আবার ভিনেগার, চিন্তা করো ভিনেগার, কাহিনী কি দেখছো, ভিনেগার থেকে আসবেই অবজেক্টিভ। ভিনেগারটা আসলে কি, হ্যাঁ এখানে বলছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, এটা তো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, সে হাইড্রোজেন বন্ধন গঠন করে, এটা সঠিক। তীব্র অম্ল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ইয়েস সে ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা হাইড্রোজেন বন্ধন গঠন করে, এটা তীব্র অম্ল না, এটা মৃদু, এটা হচ্ছে মৃদু, তাহলে এটা বাদ। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 1 2। দেখেন ভিনেগারের বৈশিষ্ট্যগুলো যে উত্তরগুলো বলতেছি এগুলাই এক একটা বৈশিষ্ট্য। পরে কি বলছে রসগোল্লা, আরে রসগোল্লা করতে যায় না রে, সলিমগঞ্জ ভালো রসগোল্লা পাওয়া যায়, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সলিমগঞ্জ, এখন তো আর যাওয়া সম্ভব না। একটু দেখি রসগোল্লা চিনির শিরার মধ্যে বেসিক্যালি সংরক্ষণ করে রাখা হয় কেন, হ্যাঁ এই চিনির সাথে সংরক্ষণ করা হয় কারণ চিনি পানির সাথে বন্ড তৈরি করতে পারে, হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলে, কারণ চিনি একটা পোলার সমযোজী, অণুজীবের দেহ থেকে পানি শোষণ করে, হ্যাঁ এবং অণুজীবের দেহ থেকে পানি শোষণ করে মানে এটা বলে অভিস্রবণ, হ্যাঁ এটা আবার শ্রাবণ মনে করো না, এটা হচ্ছে অভিস্রবণ, হ্যাঁ অভিস্রবণ যাকে আমরা বলি অসমোসিস, সরাসরি জীবাণু ধ্বংস করে না, না এটা সরাসরি কেমনে জীবাণু ধ্বংস করবে। তার মানে কি রসগোল্লা চিনির শিরায় সংরক্ষণ করা হয় কারণ চিনি হাইড্রোজেন, তাহলে 1 2 উত্তর কি হবে 1 2। পরে আসি দেখি হচ্ছে কি গ্লাস পরিষ্কারক, এটা তো আমাদের শর্ট সিলেবাসের বাইরের অংশ। আচ্ছা এরপরে পড়ে ফেলি, গ্লাস পরিষ্কারকের মূল উপাদান কোনটা, এটা বুঝতে পারছো এক ধরনের ক্লিনার, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, ইয়েস আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটাও তো একটা পরিষ্কারক হিসেবে ইউজ করে, ওরে বাবা লরাইল সালফেট, এটাও ডিটারজেন্ট টাইপের কাজ আর কি। তাহলে সব তিনটাই উত্তর। পরে আসি ভিনেগার খাদ্য সংরক্ষণ করে কেমনে, হুদা একই টাইপের অবজেক্টিভ, কি করব বারবার একই জিনিস আসে, জাস্ট আমার স্লাইডগুলো পড়ো এনাফ। কি বলছি, ভিনেগার খাদ্য সংরক্ষণ করে কেমনে, অম্লীয় মাধ্যম সৃষ্টি করে, ভিনেগারের অ্যাক্টিভ সাইট ধ্বংস করে, তাহলে এই উত্তর, এটা মনে আরেকবার সলভ করা হয়েছে। পরে কি বলছে অ্যান্টিঅক্সিডেন্ট হলো, অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, জারণ ক্রিয়াকে মন্থর করে দেয়, ইয়েস সে জারণ ক্রিয়াকে মন্থর করে না, তাপমাত্রা কেমনে কমায় বসে এটা পারে না। আর এটা পানি শোষণ তো করে না, পানি শোষণ করে হচ্ছে কে, পানি শোষণ করে হচ্ছে চিনি এবং কি চিনি হচ্ছে NaCl, চিনি এবং NaCl, তাহলে উত্তর শুধু এক, অ্যান্টিঅক্সিডেন্ট পানি শোষণ করে না, এটা অপশনে ঝামেলা আছে, এটা আমি তোমাকে একটু বলে দেই। এটা কাটটা দাও, এটা বাদ, অপশন এক শুধুমাত্র জারণ ক্রিয়াকে মন্থর, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, পানি শোষণ করে আরেক বেড়ায়ও না। পরে বলছে অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, আহারে কৃত্রিম শব্দ কয়বার কইছি, আমার দ্বিতীয় স্লাইডটা খালি পড়ো, দেখবা যে হুর করে হয়ে যাবে। একটা হচ্ছে BHT, আর হচ্ছে TBHQ, আর হচ্ছে PG প্রোপাইল গ্যালেট, সব আছে এক সব, তার মানে উত্তর কি 1 2 3, উত্তর কি 1 2 3। সরবিক অ্যাসিড খুব সুন্দর, এটা হ্যাঁ ইয়েস সরবিক অ্যাসিড হচ্ছে, আমি তোমার বলছিলাম শুধু সরবিক অ্যাসিড না, সরবিক অ্যাসিডের লবণ কার, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাগোজের সরবেট, এই সরবেটগুলোও কি, এই সরবেটগুলো হচ্ছে কি খাদ্যবস্তু অ্যান্টি শুধু যে সরবিক অ্যাসিড তা না, এই সরবিক অ্যাসিডের যে লবণগুলো আছে, কে ভাইয়া লবণ, সরবিক অ্যাসিডের লবণ, এরাও কি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, তাহলে এই যে এটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, ওকে ফাইন। হ্যাঁ এটার গাঠনিক সংখ্যাটা হয়তো অনেকে জানো না, চলো আমরা এটা একটু দেখি। সরবিক অ্যাসিডের এটা কারেক্ট, এটা কারেক্ট, আসো দেখি, আমি যদি একটু সংকেতটা লিখি, হ্যাক্স মানে কি
ছয়। কার্বন কটা? ছয়টা। 1 2 কার্বন কটা? কার্বন হচ্ছে ছয়টা। 1 2 3 4 5 6। যারা নামকরণে পটু এটা এমনি পারো। ছয়টা বলছে হেক্স, হেক্স মানে 6। 2 4 ডাই ইন, বলো 2 4 ডাই ইন। 2 এ কত? তাহলে আমি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6। 2 4, এই যে 2 একবার, 4 এ একবার, 2 4। পরে কি বলছে? ডাই ইন। ওকে ফাইন। 1 উইক অ্যাসিড মানে সি ডাবল ও এইচ। বাকি হাতে কি বসাই দেব? হাইড্রোজেন। আবার তুমি বসে যাও না, বাকি হাতে কি বসাইতে হবে? হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন, বাকি হাতে কে? হাইড্রোজেন। হ্যাঁ, বাকি হাতে কারে বসাবো? হাইড্রোজেন। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সরবিক অ্যাসিডের এক্সাম্পল। কি কয় পাগল ছাগলের কথা? অ্যান্টিঅক্সিডেন্ট না, অ্যান্টিঅক্সিডেন্ট না, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, অ্যান্টিঅক্সিডেন্ট না, অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে উত্তর হচ্ছে 1 2, অ্যান্টিঅক্সিডেন্ট না। পরে কি? পরে হচ্ছে খাদ্য পচনের কারণ। কত কইতাম? চর্বির উপসে। আরে না, খাদ্যের জারণ, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব, এটা না। তাহলে উত্তর কত? 2 3 কোথায়? এই যে 2 3, উত্তর হচ্ছে 2 3। উত্তর কোথায়? 2 3। আহা, এ দেখো এই প্রশ্নটা এটা একদম শুরুতেই তোমাকে সলভ করে দেওয়া হয়েছে। আমি যদি আবারও একটু বলি, ইনভার্টেস এ হচ্ছে আমাদের কি? এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, এ হচ্ছে C12 H22 O11, গ্লুকোজ মানে C6 H12 O6, C6 H12 O6। গ্লুকোজ, গ্লুকোজ মানে হচ্ছে C6 H12 O6। গ্লুকোজ থেকে জামেন দিলে অ্যালকোহল, তাহলে কি? CH3 CH2OH। একটা সলভ করো বাস। তারপর হচ্ছে দিস ইজ অ্যাসিডিক অ্যাসিড, তার মানে বি বলছে তো। তাহলে এর সংকেত কি? কি একটা প্রশ্ন? তাহলে প্রশ্নটা হচ্ছে এটা। আমাদের যে প্রশ্ন ছিল, আমাদের প্রশ্নটা হচ্ছে এ এর সংকেত। বলো আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এ এর সংকেত। এটা কোনো প্রশ্ন? এ হচ্ছে আমাদের C12 H22, এই যে C12 H22 O11, এই যে O11, C12 H22 O11, C12 H22 O11। পরের কি কোশ্চেন কইছে? আবার ও একই প্রশ্ন, একই উদ্দীপকটা দুইবার তুলছি তোমাদের সুবিধার জন্য। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে এটা হচ্ছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আমাদের এটা। হ্যাঁ, প্রশ্নটা কি? যে বি হতে, বলো কি হতে? বি হতে। বিটা কি? বিটা হচ্ছে ভিনেগার, সরি বিটা হচ্ছে কি? এই ইথানল CH3 CH2OH। হ্যাঁ, এই যে বি থেকে ভিনেগারের মূল উপাদান কোনটি? মূল উপাদান হচ্ছে কি করে যায়, কেমনে যায়? উইরা উইরা যায়, উইরা উইরা যায়, যে জারণ, জারণ, জারণ। এটা এটা একদম আবুদ্দাকালের পড়া। এই দেখো, এটা যদি আমরা জারিত করি কি দ্বারা? অক্সিজেন দ্বারা। আমাদের হবে কি? CH3 COOH, জারণ। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড হয়। পরে আসি হচ্ছে একই প্রশ্ন ভাই, একই প্রশ্ন। এখানে কি কওয়া হয়েছে একটু দেখি। এল কোন ধরনের যৌগ? এল কোন ধরনের যৌগ? তাহলে আগে বুঝতে হবে এলটা কি। এই যে দেখো, এটা হচ্ছে সুক্রোজ, এখান থেকে এটা হচ্ছে গ্লু। হ্যাঁ, আবার আড়া মনে করো না, গ্লু মানে গ্লুকোজ। এটা হচ্ছে ফ্রুকটোজ। এখান থেকে জাইম এনজাইমের মাধ্যমে দিলে কি? এল হচ্ছে আমাদের CH3 CH3 CH2OH। তারপর হচ্ছে সাথে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে বি এল কোন ধরনের যৌগ? এল হচ্ছে অ্যালকোহল, এল হচ্ছে অ্যালকোহল। অবজেক্টিভ অ্যানালাইসিস করতে হবে, অপশন অ্যানালাইসিস না করতে পারলে হুদা অবজেক্টিভ পড়ে লাভ নেই। হ্যাঁ, বাইক বয়ে বয়ে যে 29-এর ক, 30-এর খ, 29-এর 2 তা পড়ে লাভ নেই। অবজেক্টিভ অ্যানালাইসিস করে পড়তে হবে। কি কইছে লাস্টের? লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে ই এর, ই এর দ্রবণ। বলো কার দ্রবণ? ই এর দ্রবণ। আমাদের প্রশ্নটা হচ্ছে ই এর দ্রবণ। ইটা কোনটা? ইটা হচ্ছে ই। তাহলে ই হচ্ছে কি? CH3COOH। এক প্রশ্ন, CH3 এটা কি? এটা হচ্ছে খাদ্য সংরক্ষক, এই যে সংরক্ষক হিসেবে ইউজ করা হয়। এখানেও ঠিক সেম। অপশনটাতে একটু ঝামেলা, অপশনটা একটু প্লিজ, এই অপশন শুধু এক হবে। অপশন এক মাথায় রেখো, শুধু এক। এটা গ্লাস ক্লিনারও না, এটা টয়লেট ক্লিনারও না। নেক্সট আর নাই। এই যে তোমার ধন্যবাদ দিয়ে শেষ করে দিচ্ছি। এই যে পড়ছি দেখো 48টা অবজেক্টিভ মাত্র। তুমি যদি 48টা অবজেক্টিভ দেখো, জাস্ট স্লাইডগুলো একবার করে দেখো, এখানে 5-এ 5 পেয়ে যাবা। ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।